হাই স্টুডেন্টস, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকে আলোচনা করব মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখান থেকে জনবসতি। জনবসতিতে আগে দুটো ক্লাস করে দেওয়া আছে, আজ 3 নাম্বার ক্লাস, জনবসতির বিন্যাস। থার্ড সেমিস্টার অর্থাৎ 12-এর একদম সিলেবাসের প্রথম থেকে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার অনেক আগে থেকে, তোমাদের এপ্রিল থেকে ক্লাস শুরু হওয়ার কথা, তোমাদের জাস্ট সেকেন্ড সেমিস্টার শেষ হয়েছে, তারপর থেকে আমি ক্লাস করতে শুরু করেছি। তোমরা আমার চ্যানেলে গেলে সেখানে ভিডিওস বা প্লেলিস্টে পরপর ক্লাসগুলো দেখতে পাবে। সমস্ত ক্লাসগুলো দেখবে এবং প্রত্যেকটা ক্লাস শেষ করার পরে, বিভিন্ন পার্টে শেষ করার পরে সমস্ত ধরনের এমসিকিউ, 9টা ধরনেরই এমসিকিউ যত বেশি সংখ্যায় করে দেওয়া সম্ভব আমার চ্যানেলে করে দেওয়া আছে। অবশ্যই চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমাদের লাইক আমাকে আরও বেশি করে ক্লাস করতে ইন্সপায়ার করবে। যাই হোক, বসতির বিন্যাস। বসতির বিন্যাস কাকে বলে না, কোনো অঞ্চলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে গড়ে ওঠা যে বসত বাড়িগুলো, তার একটা প্যাটার্ন বা জ্যামিতিক নকশা, সেটাই হচ্ছে বসতির বিন্যাস। মেজি বলে একজন ভূগোলবিদ, যিনি বসতির বিন্যাস সম্পর্কে প্রথম আলোকপাত করেছিলেন। পরবর্তীকালে আর.এন. সিং যে বসতির, আমি যে নকশাগুলোর কথা বলছি সেটা নিয়ে একটা শ্রেণীবিভাগ করেছেন। তাতে তিনি বেশ কয়েকটি শ্রেণীবিভাগের উল্লেখ করেছেন, যেমন আয়তাকার জনবসতি, বর্গাকার জনবসতি, কোনোটা আমরা দেখব যে শূন্যগর্ভ আয়তাকার, এইরকম বেশ কিছু নাম। দাবার ছক আকৃতির জনবসতি, বৃত্তাকার জনবসতি, নক্ষত্রকার জনবসতি, এইরকম যে বিভিন্ন ভাগে ভাগ করেছেন, প্রত্যেকটা ভাগ নিয়ে ডিটেল আলোচনা করব। তো আমি শুরু করছি। প্রথমেই যেটা ভাগ সেটা হচ্ছে আয়তাকার জনবসতি। আয়তাকার জনবসতি অর্থাৎ রেক্টেঙ্গুলার সেটেলমেন্ট, সেটা কিরকম? গ্রামীণ বসতির বাহ্যিক রূপ যখন আয়তক্ষেত্রের মতো হয় তখন তাকে বলে আয়তাকার জনবসতি বিন্যাস। এগুলো কোথায় মূলত গড়ে ওঠে না, কৃষি জমির, যদি কৃষি জমি এমনভাবে অবস্থান করছে, কৃষি জমিগুলো পরপর যে তার আকৃতি আয়তাকার হয়েছে, তাকে ভিত্তি করে গড়ে ওঠে জনবসতি, আকার হবে আয়তাকার। এর যদি উদাহরণ বলা হয়, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের প্রতাপপুর, এডাল প্রভৃতি গ্রামে এই ধরনের বসতি গড়ে উঠেছে। এছাড়াও চীন, জাপান, ইতালি, মিশর, আর্জেন্টিনা তৃণভূমিতে এই ধরনের বসতি দেখা যায়। দেখো, আমি কথাগুলো বললাম, এগুলো স্ক্রিনেও তোমরা দেখতে পারবে ছবি আকারে। আয়তাকার জনবসতি কোথায় দেখা যায় অবশ্যই উদাহরণ একটা করে নেবে, এখান থেকে এমসিকিউ যা আসবে তাহলে তোমরা করতে পারবে। এখানে তোমাদের ছবিটা শুধু দেখে নেবে বইতে, বা আমি তোমাদের স্ক্রিনে ছবিটা দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে ছবি তোমাদের আঁকা প্র্যাকটিস করার কোনো দরকার নেই, কারণ এখানে তোমাদের কোনো কিছু ছবি আঁকতে হবে না। তবে তোমাদের যেগুলো ডায়াগ্রাম বা চিত্রভিত্তিক কোশ্চেন আছে, সেখান থেকে তোমাদেরকে বলতে হবে যে এটা কোন আকৃতির জনবসতি, ফলে একটু ধারণা তো থাকতেই হবে। সেই রকম ধারণা নিয়ে অবশ্যই পড়াশোনা করবে। দ্বিতীয় ভাগ বর্গাকার জনবসতি, যেটা স্কোয়ার সেটেলমেন্ট। আয়তাকার জনবসতির প্রাথমিক রূপ হচ্ছে বর্গাকার বসতি, মানে প্রথমে বর্গাকার থাকলো, বর্গাকারটা দৈর্ঘ্যে আর একটু বড় হয়ে গেলে তখনই হচ্ছে আয়তাকার জনবসতি। এর এই বসতিগুলো কোথায় দেখা যায় মূলত না, ভারতের মধ্য নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, মহানদী গোদাবরী অববাহিকায় এই রকম বসতি দেখা যায়। যদি একটা উদাহরণ বলতে হয় তাহলে ঝাড়খণ্ডের দাইপার জনবসতি এরূপ একটা বর্গাকার জনবসতির উদাহরণ। ঝাড়খণ্ডের দাইপার নামটা কিন্তু মনে রাখবেন। এরপরে শূন্যগর্ভ আয়তাকার বা বর্গাকার বসতি, রেক্টেঙ্গুলার অর স্কোয়ার সেটেলমেন্ট উইথ হলো ঐতিহাসিক দর্শনীয় স্থান, চৌকো জলাশয়, মন্দির, মসজিদ বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সংরক্ষিত জলাশয়কে কেন্দ্র করে শূন্যগর্ভ বর্গাকার জনবসতি বা আয়তাকার বসতি গড়ে ওঠে। অতীতে যেখানে প্রায় যুদ্ধ লেগে থাকতো, মানে রাজার আমলে, তখন সম্রাট বা রাজার দুর্গের চারদিকে গ্রামবাসীরা এইরকম বসতি গড়ে তুলত। উদাহরণ হিসেবে এরকম জনবসতি দেখা যায় বাঘেলখন্ড, বুন্দেলখন্ড, এই সমস্ত অঞ্চলে। আবারও বলছি, স্ক্রিনে দেওয়া আছে ছবিটা, তোমরা একটু দেখে নেবে। পরের ভাগ দাবার ছকাকৃতি জনবসতি। সমকোণ বা আড়াআড়ি ভাবে বিন্যস্ত রাস্তাকে কেন্দ্র করে দাবার ছকাকৃতি জনবসতি গড়ে ওঠে। তাহলে দাবার ছকের মতো জনবসতি গড়ে ওঠে সমকোণ বা আড়াআড়ি ভাবে বিন্যস্ত রাস্তাকে কেন্দ্র করে। এই বসতিতে প্রধান যে পথ এবং গৌণ পথ কিংবা গলিপথগুলি পরস্পরের সঙ্গে কিভাবে মিলিত হয়? সমকোণে মিলিত হয়। সমকোণে মিলিত হওয়ার ফলে জালের আকারে বসতিটি গড়ে ওঠে, যাকে বলছে দাবার ছকাকৃতির জনবসতি।
দাবার ছকাকৃতি জনবসতি, তার ইংরেজি হচ্ছে চেস বোর্ড সেটেলমেন্ট। চেস বোর্ড সেটেলমেন্ট। ছবিটা স্ক্রিনে যাচ্ছে, দেখে নেবে। বৃত্তাকার জনবসতি, যখন কোনো গোষ্ঠীবদ্ধ জনবসতির নকশাটা গোলাকার বা বৃত্তের মতো হয় তখন তাকে বৃত্তাকার জনবসতি বলে। এখানেও মন্দির, মসজিদ, পুকুর, জমিদার বাড়ি প্রভৃতির অবস্থানকে কেন্দ্র করে বৃত্তাকারে তার চারপাশে জনবসতি গড়ে ওঠে। এক্ষেত্রে বাড়িগুলি খুব কাছাকাছি অবস্থান করে, এর কেন্দ্র থেকে বিভিন্ন দিকে রাস্তা প্রসারিত হয়ে থাকে। এর উদাহরণ হিসেবে বলা যায় যে আফ্রিকার জুলু উপজাতিদের বৃত্তাকার বসতি দেখা যায়, যা ক্র্যাল নামে পরিচিত। এছাড়া ভারতের ব্রহ্মপুত্র, মহানদী, কৃষ্ণা প্রভৃতি নদীর অববাহিকায় এই ধরনের জনবসতি দেখা যায়। ছোটনাগপুর মালভূমির ধানোয়ার, ধয়াকা দন্তেন ও অন্তস্থাকার ধানোয়ার, এরকম একটা বৃত্তাকার জনবসতি। এরপরের যে ভাগ পড়বো সেটা হচ্ছে 6 দাগে নক্ষত্রাকার জনবসতি। এই নক্ষত্রাকার জনবসতিটা কিরকম না, যে বৃত্তাকার বসতির বিন্যাস বিচ্ছুরিত আলো যেরকম হয় তার মতো বহির্মুখী সেই রকম। অ্যাকচুয়ালি একটা কোনো জনবসতির কেন্দ্র, সেখান থেকে যখন বিভিন্ন দিকে রাস্তা ছড়িয়ে ছিটিয়ে যায় তখনই এইরকম বসতিগুলোর বিন্যাস হয়। এই যে বাইরের দিকে বিচ্ছুরিত, এটা অ্যাকচুয়ালি যোগাযোগ বা রাস্তাকে ধরেই হয়। তো সেই সময় যে বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে নক্ষত্রাকার জনবসতি। ভারতের তরাই অঞ্চল, উত্তর পশ্চিম ইউরোপ, এই সমস্ত জায়গাতে এই প্রকার বসতি গড়ে উঠেছে। তোমাদেরকে স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিচ্ছি। পরে 7 দাগে পাখা বা শঙ্কু আকৃতির জনবিন্যাস। সেটা কিরকম না, যে গ্রামীণ গোষ্ঠীবদ্ধ জনবসতিটার আকার শঙ্কু বা পাখার মতো, এরকম একটা দিকে বন্ধ একটা দিকে খোলা পাখার মতো হয়, তখন তাকে বলছে ফ্যান বা শঙ্কু আকৃতির জনবসতি। এই বসতির কেন্দ্রে থাকে মন্দির, মসজিদ, পুকুর, ডোবা, কূপ। এক্ষেত্রে গ্রামের অনেকগুলি রাস্তা একটি নির্দিষ্ট স্থানে মিলিত হয়। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে এই ধরনের জনবসতি দেখা যায়। ছোটনাগপুরের বাদাম গ্রাম এরকম শঙ্কু আকৃতির জনবসতির উদাহরণ। পরের যে জনবসতি সেটা হচ্ছে রৈখিক বা দণ্ডাকৃতি জনবসতি। আমরা রৈখিক বা দণ্ডাকৃতি জনবসতিকে আলাদা করে পড়েছি। তো গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি যখন সরল লেখার মতো এক সরল লেখায় চলে গেছে, তখন ওই সচরাচর এগুলো রাস্তাকে কেন্দ্র করে, দুটো রাস্তা মিলিত হয়েছে এল আকারের। তো এই যে রৈখিক বা রাস্তাকে কেন্দ্র করে, রাস্তা, নদী, বাঁধ এগুলোকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটা রৈখিক বসতি। এই রৈখিক বসতি আবার এল আকৃতির হতে পারে, এল প্যাটার্নের মতো বা টি প্যাটার্নের মতো। একটা রাস্তা চলে গেছে, সেখান থেকে একটা ভাগ হয়ে এসছে, তখন টি আকৃতির জনবসতি হবে। আবার দুদিক থেকে দুটো রাস্তা আছে, একটা রাস্তার সঙ্গে মিলিত হয়েছে, তখন ওয়াই আকৃতির জনবসতি। এইরকম যে রৈখিক জনবসতির উদাহরণ। এরপরে যেটা সেটা হচ্ছে নিহারিকা আকৃতির জনবসতি। যখন কোনো গ্রামের জনবসতি অনেকটা আকাশের নিহারিকার মতো দেখতে হয়, গোলাকার রাস্তা যখন গ্রামের কেন্দ্রবিন্দুতে গিয়ে শেষ হচ্ছে, তখন সেখানে এই ধরনের জনবসতি গড়ে ওঠে। গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে এই ধরনের জনবসতি দেখা যায়। অশ্বক্ষুরাকৃতি জনবসতি, নদীর বাঁক বৃদ্ধি পেলে বাঁকটি একসময় মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অশ্বক্ষুরাকৃতি, অশ্বের খুরের মতো আলাদা হয়ে অবস্থান করে। সেই হ্রদকে তাতে যখন জল জমে থাকে, বা নদীর একটা অংশ তো স্বাভাবিকভাবে তাতে জল জমে থাকবে, তখন তাকে বলছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতির হ্রদের চারপাশে গড়ে ওঠা বসতিকে অশ্বক্ষুরাকৃতি জনবসতি বলে। মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে এরকম জনবসতি দেখা যায়। আকৃতিহীন জনবসতি, যখন কোনো বসতির নির্দিষ্ট কোনো আকার থাকে না, তখন তাকে আকৃতিহীন জনবসতি বলে। এরপরে যেটা সেটা হচ্ছে মাছের কাঁটার ন্যায় গোষ্ঠীবদ্ধ। কোনো প্রধান রাস্তার দুপাশ থেকে যখন অপ্রধান রাস্তাগুলি সূক্ষ্মকোণে পরস্পর এসে প্রধান রাস্তার সঙ্গে মেশে এবং এই সব প্রধান অপ্রধান রাস্তাগুলিকে অনুসরণ করে বসতি গড়ে ওঠে, সেটা অনেকটা মাছের কাঁটার মতো দেখতে হয়। মাছের কাঁটা মানে বুঝতে পারছি, এরকম একটা মূল শিরা, সেখান থেকে কাঁটাগুলো বেরিয়ে এরকম হচ্ছে প্রধান রাস্তার দুপাশে যখন অনেকগুলো রাস্তা এসে মেশে, তখন এরকম প্রধান অপ্রধান রাস্তাগুলোকে মিলে যেটা মাছের কাঁটার মতো দেখতে হয়, তাকে বলছে মাছের কাঁটার ন্যায় বসতি। ত্রিভুজাকৃতি গোষ্ঠীবদ্ধ বসতি, পরিত্যক্ত পলি শঙ্কু বা পলল শঙ্কু, পাহাড়ের গায়ে উন্মুক্ত স্থান বা একাধিক পথের সংযোগস্থলে এরকম ত্রিভুজ আকৃতি। এটা অনেকটা সেই আগে যেটা বলে এলাম ফ্যান আকৃতির বসতির মতো। পরের দাগে ঝুলন্ত বা সমোন্নতি রেখা বরাবর গোষ্ঠীবদ্ধ বসতি। পার্বত্য অঞ্চলের সমতল ভূমির অভাবে সমোন্নতি রেখা বরাবর, বিশেষ করে খাড়া ঢালের ঠিক উপরে, পার্বত্য অঞ্চলের খাড়া ঢালের ঠিক উপরে সংকীর্ণ স্বল্প ঢাল যেখানে যে জনবসতি গড়ে ওঠে, তাকে দূর থেকে দেখলে মনে হবে যে পাহাড়ের গায়ে যেন গ্রামটা ঝুলছে। এরকম জনবসতিকে ঝুলন্ত বা সমোন্নতি রেখা, মানে খাড়া ঢালটা বাদ দিয়ে একটা স্টেপের মতো পাহাড়ের গায়ে থাকে, সেইখানে যে বসতি তাকে বলছে ঝুলন্ত বা সমোন্নতি রেখা বরাবর গোষ্ঠীবদ্ধ বসতি।
দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ি অঞ্চলে সমোন্নতি রেখা বরাবর এরূপ অনেক গ্রাম দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে শুষ্ক বিন্দু বসতি। বন্যাপ্রবণ অঞ্চলে কোনো কোনো অংশে, মানে যেখানে প্রায় বন্যা হয়ে যায়, সেখানে অপেক্ষাকৃত উঁচু স্থানে যেখানে বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম একটু, সেই উঁচু অংশটায় মানুষ বসতি স্থাপন করলে তাকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। এর ইংরেজিটা হচ্ছে ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট। খুব ইম্পর্টেন্ট, শুষ্ক বিন্দু বসতি বা আর্দ্র বিন্দু বসতি। আর্দ্র বিন্দু বসতি কিরকম না, ধরো মরু অঞ্চলে, সেখানে একটা মরুদ্যানকে কেন্দ্র করে বসতি গড়ে উঠেছে, তাকে বলছে আর্দ্রবিন্দু বসতি। এরপরে আমরা যদি পৌর বসতির শ্রেণী বিভাগ দেখি, তাহলে সেখানেও অনেকগুলো শ্রেণী বিভাগ দেখাবো। আজকে আপাতত এই গ্রামীণ বসতির যে বিন্যাস, সেটা দিয়ে আলোচনা শেষ করলাম। দেখা হচ্ছে পৌর বসতির বিন্যাস নিয়ে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।